শুরু হলো সব খবর। কম সময়ে সব খবর একসাথে যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি খান তাজনীনা হাসান। বাড়ল জ্বালানি তেলের দাম। লিটারে 1 টাকা করে বাড়ানো হয়েছে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম। নতুন দাম শুক্রবার দিবাগত রাত 12টা থেকেই কার্যকর হয়েছে। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। গত বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ করা হচ্ছে। সেই হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হয়। নতুন দাম অনুযায়ী ডিজেল ও কেরোসিনের দাম 104 টাকা থেকে বাড়িয়ে 105 টাকা করা হয়েছে। পেট্রোল 121 টাকা থেকে বাড়িয়ে 122 এবং অকটেন 125 টাকা থেকে বাড়িয়ে 126 টাকা করা হয়েছে। এর আগে গেল জানুয়ারিতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে 1 টাকা কমানো হয়েছিল। অপরিবর্তিত ছিল পেট্রোল ও অকটেনের দাম। লাখো মুসল্লি অংশ নিলেন বিশ্ব ইজতেমায় জুমার নামাজে। রাজধানী সহ আশপাশের জেলা থেকে তুরাগ তীরে যান মুসল্লিরা। ময়দান ছাড়িয়ে পাশের সড়ক, ফুটপাত ও অলিগলিতে নামাজ আদায় করেন অনেকে। ইমামতি করেন বাংলাদেশি মাওলানা জুবায়ের আহমেদ। ইজতেমায় ঈমান আমল শুদ্ধ করা এবং মানুষকে ইসলামের পথে আহ্বানের তালিম দেয়া হচ্ছে। রবিবার আখেরি মোনাজাতে শেষ হবে প্রথম ধাপের প্রথম পর্ব। ইজতেমায় এ পর্যন্ত 2 মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে। সারা উম্মতে মুহাম্মদের মধ্যে যাতে কিভাবে একমত হয় এবং সকলের দেশের মধ্যে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে, এজন্য সকলে এক হওয়া। হিংসা বিদ্বেষ না থাকে, আমরা সবাই মিলে মিশে চলতে পারি। আমি চাই ইমানের সাথে যে মত করুক, এটাই আমার বড় আশা। 2 পর্ব করাতে এবারের ইজতেমা খুব স্বস্তিরভাবে হচ্ছে, খুব সুন্দরভাবে হচ্ছে, সুস্থ মাফিক ইজতেমা হচ্ছে। এতে মানুষ আল্লাহ রহমতে খুব খুশি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ফ্যাসিবাদ হটানো হয়েছে। নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র ফেরাতে সবাই আগের মতো যুগপৎ আন্দোলনে একসাথে থাকবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে 12 দলীয় জোটের 2টি শরিকের সাথে দলের লিয়াজু কমিটির সাথে বৈঠক হয়। পরে এসব জানান তিনি। বলেন, সুষ্ঠু ভোটের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে একমত সবাই। বৈঠকে নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজু কমিটির প্রধান নজরুল ইসলাম খান সহ বৈঠকে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ। এর আগে বৈঠক হয় জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তফা জামান হায়দারের সঙ্গে। বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ রাজনীতি ও আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়। পরবর্তীতে করণীয় কি হবে সে বিষয়েও মতামত তুলে ধরেন নেতারা। যুগপৎ আন্দোলন যে কোনো আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা একসাথে করতে পারি। আমরা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই ফ্যাসিবাদের পতন চেয়েছি। ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু এখনো আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারি না। হঠকারিতা ও ফ্যাসিবাদ কারো জন্য কল্যাণকর নয়, এই মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি আরও বলেন, জাতি যেন জুলাই অভ্যুত্থান থেকে শিক্ষা নেয়, কেউ যেন ভবিষ্যতে একই পথে পা না বাড়ায় সে ব্যাপারেও সতর্ক করেন। জামায়াতের সাবেক এমপি হাফেজা আসমা খাতুন স্মরণে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের গুম, খুন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে রাজধানীতে গণমিছিল সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির। জুলুমের মহাপর্বত আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আপনজন থেকে বিদায় নিতে পারবো না, আপনজনকে বিদায় দিতে পারবো না, সবার সাথে দোয়ায় শরিক হতে পারবো না। আমি দোয়া করি এরকম পরিস্থিতি জাতির আরেকজন নাগরিকের জীবনে যেন আর ফিরে না আসে। হঠকারিতা, ফ্যাসিজম কারো জন্যই দুনিয়ায় কল্যাণকর না, আখিরাতেও কল্যাণকর না। আমরা যেন উপযুক্ত শিক্ষা নিতে পারি গোটা জাতি, একই পথে আর যেন কেউ পা না বাড়ায়। গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি যতদিন আছে ততদিন আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। রাজধানীর শান্তিনগরে পল্টন থানা জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভায় মন্তব্য করেন তিনি। বলেন, অভ্যুত্থানের সামনে থাকা তরুণদের এখন দেশের নেতৃত্বে দেখতে চায় সাধারণ মানুষ।
বলেন, নতুন প্রজন্মের রাজনীতিতে আগমন অনেকে মেনে নিতে পারছে না। এ সময় সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ৯-৬ করে আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখা সম্ভব নয়। বিচারের মুখোমুখি হওয়া ছাড়া দলটির আর কোনো রাজনৈতিক অধিকার অবশিষ্ট নেই বলেও মন্তব্য করেন তিনি। বলেন, দেশের রাজনীতিতে ভবিষ্যতে তারাই থাকবে যারা বাংলাদেশের কথা বলবে, দিল্লির তাবেদারি করবে না। আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোভাবেই রাজনীতিতে ফিরে আসবে? বাংলাদেশের মানুষেরা যারা জীবন দিয়েছে এবং যারা গাজী হয়ে বেঁচে আছে, তারা কোনোভাবেই আওয়ামী লীগকে আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেবে না। ছাত্রদের নতুন দলকে স্বাগত জানাই, কিন্তু ক্ষমতায় থেকে দল গঠন মানুষ স্বাভাবিকভাবে নেবে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের 40তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। বলেন, নতুন বাংলাদেশ চাইলে অভ্যুত্থানের চেতনা ধারণ করতে হবে। অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলের সহযোগিতা নেওয়ার আহ্বান জানিয়েছেন জোনায়েদ সাকি। বলেন, গণতান্ত্রিক শক্তিবিহীন নতুন বন্দোবস্ত সম্ভব না। সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ফেডারেশনের সাবেক ও বর্তমান নেতারা। জুলাই গণহত্যার বিচার, শহীদদের পূর্ণাঙ্গ তালিকা, আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানান তারা। আজকে দেশে বিদেশে নানা গোষ্ঠী ষড়যন্ত্র করছে, আমরা তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে চাই। অভ্যুত্থানের চৈতন্য নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে যদি নতুন দল হয়, তাহলে ছাত্রদের একাংশ তারা যদি দল গঠন করে আমরা স্বাগত জানাবো। কিন্তু ক্ষমতায় থেকে দল গঠন বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয় না। রাজপথে আসেন, জনগণের ভেতর থেকে নতুন দল গড়ে তোলেন, যেমনটা আমরা গড়ে তোলার চেষ্টা করেছি। আমাদের ইতিহাস, সংগ্রামের ইতিহাস, আগামী ইতিহাসও জনগণের স্বার্থের পক্ষে, তার বৃহত্তর স্বার্থের পক্ষে থাকবে। তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে কলেজের সামনের রাস্তা অবরোধ করে আন্দোলন করছে শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ, সরাসরি যাচ্ছে সেখানে। ফয়সাল, শিক্ষার্থীদের আন্দোলন ও কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে সেখানে কি হচ্ছে? তাজনীন, কিছুক্ষণ আগেও এখানে কিন্তু শত শত শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের হল ছেড়ে এসে তিতুমীর কলেজের সামনের যে সড়ক রয়েছে সেটি অবরোধ করে তারা আন্দোলন শুরু করেছেন। এবং বলা যায় যে তাদের যে আন্দোলন সেটি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে, বেশ কয়েক ঘন্টা ধরে সড়ক অবরোধ করেই চলছিল। তবে কিছুক্ষণ আগেই যেহেতু রাত বেড়ে যাওয়ার কারণে মেয়েরা সেখান থেকে চলে গেছে। তবে এখানকার যে সকল শিক্ষার্থীরা উপস্থিত রয়েছেন এখনো পর্যন্ত গভীর রাতে তারা এখানে যারা স্লোগান দিচ্ছেন, মিছিল করছেন, তাদের কিন্তু একটাই দাবি। তারা বলছেন যে সরকারি তিতুমীর কলেজ অতি দ্রুত সম্ভব, যত দ্রুত সম্ভব যাতে সেটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়। সেজন্যই কিন্তু তারা এই মধ্যরাতেও তাদের যে কর্মসূচি সেটি কিন্তু চলমান রয়েছে। এই ছাড়া কিন্তু তিতুমীর যে এক দফা দাবি রয়েছে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের, সেই দাবির প্রেক্ষিতে, সেই দাবি আদায়ের জন্য কিন্তু এর মধ্যে তিতুমীর কলেজের প্রধান ফটকের সামনেও কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী ইতিমধ্যে তারা অনশন করছেন। এবং আজকে সেখান থেকে কিন্তু দুজন শিক্ষার্থী তারা অসুস্থ হয়ে পড়লে তাদেরকে দ্রুত মেডিকেলে নেওয়া হয়। এর পাশাপাশি তারা শিক্ষার্থীরা এখন যারা রয়েছেন, যারা অবরোধ করে স্লোগান দিচ্ছেন, আন্দোলন করছেন, তারা বলছেন যে এই যে অনশনরত শিক্ষার্থীরা রয়েছেন তারা যে অসুস্থ হয়ে যাচ্ছে, তাদের কিন্তু সেই অসুস্থতার বিষয় কিন্তু প্রশাসন বা শিক্ষা মন্ত্রণালয় থেকে তারা কিন্তু সেভাবে দৃষ্টি দিচ্ছেন না। এই কারণেই তারা আগামী 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষা উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদেরকে। এবং সেই 24 ঘন্টার আলটিমেটামে তারা বলছেন যদি 24 ঘন্টার মধ্যে তাদের দাবি দেওয়া না মানা হয় তাহলে তারা বারাসাত ব্যারিকেড টু উত্তর সিটি কর্পোরেশন, অর্থাৎ উত্তর সিটি কর্পোরেশনের সকল সড়ক এবং রেলপথ তারা অবরোধ করবেন। তাজনীন, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ ফয়সাল। দরজায় কড়া নাড়ছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা। আজ বিকেলে বইমেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রকাশক লেখকরা। এবারের মেলায় 708টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্যাভিলিয়ন থাকবে 37টি। শেষ মুহূর্তে স্টল সাজাতে ব্যস্ত সময় পার করছেন প্রকাশক ও স্টল কর্মীরা। মেলা প্রাঙ্গণ পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার জানান, প্রতিবারের মতো এবারও থাকবে বাড়তি নিরাপত্তা।
ট্রাফিক বিভাগের পক্ষ থেকেও বিশেষ নির্দেশনা থাকছে। নতুন বই 100+ আমাদের 80% বই চলে আসছে। বইমেলা নিয়ে আমরা প্রায় 99%ই প্রস্তুত। আমাদের বেশ কিছু নতুন বই যেগুলো আসার সেগুলো চলেই এসেছে প্রায়, আর কিছু বই আছে যেগুলো হয়তোবা 2-1 দিনের মধ্যেই চলে আসবে। আপাতত দৃষ্টিতে আমি কোনো আশঙ্কা দেখি না। ছোটখাটো দাবি দেওয়া নিয়ে আপনারা রাস্তাটা দয়া করে বন্ধ করবেন না। আপনারা ফুটপাতে থাকেন, ফুটপাতে থেকে দাবি দেওয়া আদায় করেন। টিএসসি যে মেইন গেট 1 নম্বর গেট দিয়ে মেলা ঢুকবে, এর আশেপাশে পুরো এলাকা রিক্সা পার্কিং মুক্ত, গাড়ি পার্কিং মুক্ত এবং হকার মুক্ত রাখা হবে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসরের পর্দা নামল আজ। মেলায় ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল সহ বিভিন্ন ক্যাটাগরিতে 22টি প্রতিষ্ঠান জিতেছে প্রথম পুরস্কার। এবারের অভিজ্ঞতায় আগামী মেলা আরও ভালো হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি ব্যবসায়ীদের সক্ষমতা বৃদ্ধি, পণ্যের বৈচিত্র্য আনা ও ব্যবসায়ে খরচ কমাতে মনোযোগী হওয়ার তাগিদ দেন। মেলাটা শেষ হয়ে যাওয়ার পরেই 30তম বাণিজ্য মেলার উদ্দেশ্য সম্বন্ধে আমরা একটা লিপিবদ্ধকরণ করব। এই মেলার অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমাদের কি কি সমস্যা এখানে হয়েছে। শুধুমাত্র প্রফিট অর্জনের জন্য আসলে আমাদের বিজনেস না, আপনারা দেখেন প্রফিটের বাইরেও জনগণের দোরগোড়ায় জনগণের কাছে সেরা মানের পণ্য এবং সেবাটি তুলে ধরার প্রয়াসে অবিরত যমুনা গ্রুপ করে যাচ্ছে। পুরস্কার পেয়ে অবশ্যই আমার অনুভূতি অনেক ভালো, অনেক সুন্দর, এবং সামনেও আমরা এই অনুভূতিটা বজায় রাখার চেষ্টা করতেছি। জুলাই গণহত্যা নিয়ে ষড়যন্ত্র এবং গণহত্যায় জড়িত পুলিশদের গ্রেফতারের দাবিতে পুলিশ সদর দপ্তরের উদ্দেশ্যে জুলাই যাত্রা কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার বিকেলে শাহবাগ থানার সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জুলাই আন্দোলনে পুলিশ বাড়ি বাড়ি গিয়ে ছাত্র জনতা ধরে নিয়ে নির্মম নির্যাতন করেছে, প্রকাশ্যে গুলি ছুঁড়ে হত্যা করেছে ছাত্র জনতাকে, কিন্তু দায়ী পুলিশ সদস্যদের এখনও গ্রেফতার করা হয়নি। বক্তারা বলেন, অপরাধীদের গ্রেফতারে গড়িমসি করা হচ্ছে, শুধু পোশাক বদলে পুলিশের ফ্যাসিবাদী আচরণ মুছে যাবে না। পরে মিছিল নিয়ে পুলিশ সদর দপ্তরের দিকে জুলাই যাত্রা শুরু করে সংগঠনের নেতাকর্মীরা। কুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে থাকা যুবদল নেতার হাসপাতালে মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে কুমিল্লা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পাঁচথবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুর রহমান। স্বজনরা জানায় 4 দিন আগে মারা যান তৌহিদুরের বাবা। কুলখানিতে অংশ নিতে সদরের ইটাল্লা গ্রামের বাড়িতে যান তিনি। বৃহস্পতিবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকটি গাড়ি তাদের বাড়িতে যায়। অস্ত্র রাখার অভিযোগে ধরে নিয়ে যায় তৌহিদুরকে। পরে সকালে পুলিশের ফোন পেয়ে হাসপাতালে যান স্বজনরা। গাজীপুরের শ্রীপুরে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। শুক্রবার সকালে উপজেলার জৈনা শৈলাট আঞ্চলিক সড়কের ধনুয়া ফকির মার্কেট এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 30-40 জন কর্মী একটি মিছিল বের করে। এ সময় মিছিলে অংশগ্রহণকারী ছাত্রলীগ নেতাকর্মীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে 2 থেকে 3 মিনিটে মিছিল শেষ করে সটকে পড়ে। স্থানীয়রা জানায়, গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়লের উদ্যোগে মিছিলটি বের করা হয়। পুলিশ জানায়, মিছিলের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। মিছিলে অংশ নেওয়াদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে। গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। শুক্রবার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে মিছিল করে তারা। এতে নেতৃত্ব দেন পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেদওয়ানুর রহমান প্রত্যয় ব্যাপারী। মিছিলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অবৈধ কর্মসূচি দেওয়ার প্রতিবাদ জানানো হয়। যুবলীগের সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানায় ছাত্রদল। সেই সাথে ছাত্রলীগ যেন অবৈধ কর্মসূচি দিতে না পারে সেজন্য টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানানো হয়। অসুস্থতাজনিত কারণে দুবাইয়ে কয়েক ঘন্টা চিকিৎসা নেয়ার পর উমরাহ করতে সৌদি আরব পৌঁছেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। শুক্রবার স্থানীয় সময় বিকেল 4:45টায় দুবাই বিমানবন্দরের টার্মিনাল 3 থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। এর আগে উমরাহ করতে যাওয়ার সময় ফ্লাইটে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন সদ্য কারামুক্ত এই নেতা। পরে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে 8 ঘন্টা চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে সুস্থ অনুভব করলে তাকে জেদ্দা যাওয়ার অনুমতি দেন চিকিৎসকরা। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় উমরাহ পালনের উদ্দেশ্যে সপরিবারে ঢাকা ত্যাগ করেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর।
বিডিআর হত্যাকাণ্ডে ভুক্তভোগীদের আবেগকে ব্যবহার করে কেউ যেন বিচার কাজ ব্যাহত করতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাস্টিস ফর বিডিআর এর পক্ষ থেকে যে ৬ দফা দাবি দেওয়া হয়েছিল তা নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেছেন। বলেন, সংগঠনটির ন্যায় বিচার বাধাগ্রস্ত করতে আসেনি। সংগঠনটির ৬ দফা দাবিতে আছে জেলবন্দি বিডিআর সদস্যদের দ্রুত মুক্তি দেওয়া ও বিস্ফোরক মামলা বাতিল করা, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত, গঠিত কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত, হত্যাকারীদের বিচার নিশ্চিত, বিডিআর নাম ফিরিয়ে আনা ও হত্যাকাণ্ডে শহীদদের স্মরণে জাতীয় দিবস ঘোষণা। আপনাদের যে আবেগ সেটি নিয়ে যেন কেউ কোনো প্রকার আমাদের এই যৌক্তিক আন্দোলনকে বাধাগ্রস্ত করতে পারে সে ব্যাপারেও আপনাদের সচেতনতা কাম্য। বাংলাদেশ মহিলা সমিতির মিলনায়তনে কবি ফারজানা করিমের একক আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এক মনোমুগ্ধকর পরিবেশে একের পর এক কবিতা আবৃত্তি করেন তিনি। ফারজানা করিমের এই আবৃত্তি সন্ধ্যায় হাজির হন নানা বয়সের কবিতা প্রেমীরা। কবিতার মঞ্চটিও সাজানো হয় একটু ভিন্নভাবে, যেখানে মেঘ বালিকার মতো বসে কবিতা আবৃত্তি করেন তিনি। তার কণ্ঠে উঠে আসে প্রেম, প্রকৃতি ও ভালোবাসার মানুষগুলোকে নিয়ে অসাধারণ সব কবিতা। শ্রোতারাও মুগ্ধতা নিয়ে কবিতা উপভোগ করেন। দেশে প্রথমবারের মতো ইয়োগা ফেস্টিভ্যালের আয়োজন করেছে নটর ডেম কলেজ। ছাত্রছাত্রীদের মধ্যে ইয়োগা চর্চা উদ্বুদ্ধ করাই মূল উদ্দেশ্য এই 2 দিন ব্যাপী আয়োজনের। প্রথম দিনে ঢাকা ও আশপাশের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয় ফেস্টিভ্যালে। প্রযুক্তির এই দুনিয়ায় মানসিক স্বাস্থ্যের উন্নতি ও মেধার বিকাশে বিভিন্ন যোগাসন, নৃত্য, চিত্রাঙ্কন সহ নানান প্রতিযোগিতা ও প্রদর্শনী আয়োজন ছিল ইয়োগা উৎসবে। কলেজ পর্যায়ে দেশের প্রথম ইয়োগা মেডিটেশন ক্লাব হিসেবে নটর ডেম ইয়োগা ও মেডিটেশন ক্লাব এমন আয়োজনের মধ্য দিয়ে অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করল। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে এটি ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।